আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আজকে সকালবেলায় অনেক বেশি স্নো পড়েছিল। তা- তারপর আস্তে আস্তে সময় বাড়ার সাথে সাথে বরফগুলো গলে গিয়েছে, যেহেতু তাপমাত্রা এত বেশি নেই। তো আমাদের এখানে আজকে হচ্ছে তৃতীয় রোজা, আর এই ব্লগটা হচ্ছে আমার আগের দিনের রোজার আগের দিনের ব্লগ। তো আমার এইবার ব্লগ আপলোড করতে করতে লেট হয়ে গিয়েছে। তো ভেবেছিলাম প্রতিদিন আপনাদের জন্য একটা করে ব্লগ আপলোড করব রমজানের, তো হয়নি। তো এটা হচ্ছে রোজার আগের দিন আর কি। আমি 2 দিন আগে বাসাটা ডিপ ক্লিন করেছিলাম এবং রোজার আগের দিন আবারও একটু মুছে নিচ্ছি। যতই মোছামুছি করি না কেন প্রতিদিনই দেখা যায় যে কোথা থেকে এইসব ধুলা আসে আমি নিজেও জানি না। আজকে হচ্ছে আমরা সেহরি খাবো, মানে রোজার আগের দিনে যেহেতু ব্লগটা ছিল তো সেই অনুসারেই আমি ভয়েস ওভার দিচ্ছি আপনাদের জন্য। তো সেহরির জন্য আমি এখানে গরুর মাংস ভিজিয়েছিলাম, তো ওইগুলোকে আমি আজকে রান্না করব। এগুলো ফ্রেশ মাংস এনেছিল, যেহেতু আমি সবগুলো কেটে কুটে ধুয়ে একদমই ফ্রোজেন করে রেখেছি, যার জন্য হচ্ছে আবারও ডিফ্রোস্ট করতে হচ্ছে। তো আসলে রমজান আসার সাথে সাথে আমাদের খাবারের আসলে অরুচি চলে আসে। দেখা যেত বাংলাদেশ থাকতেও সেম হতো, বাংলাদেশ তো আরও বিভিন্ন ধরনের ফ্রেশ মাছ পাওয়া পাওয়া যেত। এখানে তো আসলে এত বেশি ফ্রেশ মাছ পাওয়া যায় না। আর আমি যে সিটিটাতে থাকি ওইটাতে আসলে ফ্রেশ মাছ পাওয়া যায় না বললেই চলে, একদমই পাওয়া যায় না। তো ফ্রেশ মাংস পাওয়া যায়, গরুর মাংস পাওয়া যায়, তো দেখা যায় যে মাছের চেয়ে মাংসটাই বেশি খাওয়া হয়। আর বাচ্চারাও পছন্দ করে, তার জন্য তবুও ছোটো মাছ বড় মাছ মিলিয়ে ভ্যারাইটিস আনা হয় বাসায় ফ্রোজেনটা। তো এক এক সময় এক একটা ট্রাই করা হয়। তো এভাবেই অভ্যস্ত হয়ে গিয়েছি আর কি। 2 দিন আগে আমি হচ্ছে পেঁয়াজগুলোকে ফুড প্রসেসর দিয়ে একদমই কেটে কুটে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। যখন রমজানে আসলে এগুলো কাজও লাগে খুব বেশি, মানে যখন চুলা বুট ভাজা হয় তখন। আর গরুর মাংসেতে সবসময় আমি হাতে কেটে ফ্রেশ পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করি, তাহলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও অনেক টেস্টি হয়। আর গরুর মাংসে আলু হবে না তা তো হবেই না, আমার অনেক পছন্দ এই আলুগুলো গরুর মাংসে। আমি একেবারে 2 থেকে 3 দিনের জন্য মাংসগুলোকে রান্না করে রেখে দিচ্ছি, আর সাথে একটু তেহারির জন্য প্রথম রমজানে একটু তেহারি বানাবো, যার জন্য আমি এখান থেকে মাংসগুলোকে আলাদা করে রেখে দিব। যেহেতু বাচ্চারাও তেমন একটা খায় না, মানে সামান্য শুধু একবেলা ভাত খায়, আর রাতেও তেমন একটা খেতে চায় না, সামান্য যদি খায়। আর আমাদেরও তো একদম একবেলা হয়ে গিয়েছে, যার জন্য দেখা যায় যে তরকারি যদি 2-3টা রান্না করা হয় তাহলে বেশিরভাগই হচ্ছে নষ্ট হয় বা থেকে যায়। নষ্ট করা একদমই আসলে ভালো লাগে না। আমি ট্রাই করি যাতে কোনো খাবারই নষ্ট না হয়, তবুও বাচ্চারা মাঝে মাঝে নষ্ট করে ফেলে, তো যার জন্য আমি আজকে একটা তরকারি রান্না করব। তো আমি হচ্ছে এদিকে আমার সবগুলো ধোয়া শেষ, এখন আমি হচ্ছে বসিয়ে দিব। তারপর আমি আপনাদের সাথে একটা রসমালাই রেসিপি শেয়ার করব। এটা আসলে আমার বিজনেস রেসিপি। তো আমার ফেসবুক পেজে আসলে এগুলো আমি শেয়ার করি না, যেহেতু বিজনেস রেসিপি। তো আমি ভাবলাম যে আপনারা যেহেতু কুকিং রেসিপি পছন্দ করেন বা কুকিং ব্লগ পছন্দ করেন, যার জন্য আমি আজকে আপনাদের সাথে আমার রসমালাই রেসিপিটা শেয়ার করব। আর তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাদের কমেন্ট আর ভালোবাসা পেলে আমি কিন্তু আরও বেশি ইন্সপায়ার্ড হই নতুন নতুন ব্লগ আপলোড করতে। আর আমি চেষ্টা করি দৈনন্দিন কাজগুলো শেয়ার করতে বা কানাডার অবস্থা শেয়ার করতে। তো আমার ভালোই লাগে, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর লাইক কমেন্ট করে কিন্তু আমাকে ইন্সপায়ার করতে ভুলবেন না। ইদানিং আমি গরুর মাংস রান্না করলে সবসময় কিন্তু হাতে মাখিয়ে বসিয়ে দিই। এতে যেমন তাড়াতাড়ি হয় তেমন কিন্তু খেতেও বেশি টেস্টি লাগে আমার কাছে। আগে হচ্ছে রান্না করতাম আম্মার থেকে শেখা রেসিপি দিয়ে, মানে হচ্ছে ধরেন আগে মাংসটাকে কষিয়ে তারপর হচ্ছে মশলাগুলো এড করে ভালো করে কষিয়ে নিতাম মাংসগুলোকে।
তো এই ক্ষেত্রে আমি দেখেছি লং প্রসেসের ব্যাপার, আসলে অনেক সময় লাগে, কারণ বারবার এসে চেক করতে হয়, নাড়াচাড়া করতে হয়। তো এভাবে একবারে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদমই এভাবে বসিয়ে দিয়ে তারপর খুব ভালো করে নেড়ে তারপর লো হিটে বসিয়ে দিলে ঘন্টা ২ ঘন্টার মতোই লাগে। তারপর খুব সুন্দরভাবে তরকারিটা হয়ে যায়। তো এদিকে আমার সময়ও বেঁচে যায় আর তরকারিটা টেস্টিও হয়। তো সেজন্য আমি সবসময় হচ্ছে এভাবেই রান্না করি, আর বাসার সবাই এভাবেই খেতে অনেক বেশি পছন্দ করে। তো আপনারা কে কীভাবে গরুর মাংস রান্না করেন কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে পারেন। তো এই হলো আমার সব রান্নাবান্না শেষ এখন, আর এটা হচ্ছে আগামীকালকে তেহারির জন্য করেছি, মানে হচ্ছে রোজার প্রথম দিন। এবার চলে আসলাম রসমলাই রেসিপি নিয়ে। তো আগের দিন রাতে আমি হচ্ছে ১ লিটার দুধকে খুব ভালো করে চানা করে আমি ঝুলিয়ে রেখেছিলাম। চানা করার নিয়মটা অবশ্যই আপনারা জানেন, যদি না জানেন তাহলে কমেন্ট করতে পারেন, আমি পরবর্তীতে আবারও দেখিয়ে দিব। তো এখানে ১ কাপ চানা আমি নিয়েছি। ১ লিটার দুধে আমার হয়েছে ১ কাপ চানা। আসলে কানাডার দুধগুলো খুবই ভালো, মানে এখানের দুধগুলো ফ্যাট বেশি হওয়াতে ছানার পরিমাণ বেশি হয়। তো এখানে আমি চানাগুলোকে আগে হাতের তালু দিয়ে খুব ভালো করে এরকমভাবে কচলে নিচ্ছি। এমনভাবে আপনাকে মাখাতে হবে যাতে চানা থেকে তেল না ছেড়ে দেয়, এবং হাতের তালু দিয়ে এরকম চ্যাপ্টা একটা সারফেসে এরকম নিয়ে খুব ভালো করে এটাকে মথে নেবেন, যতক্ষণ না ক্রিমি একটা স্ট্রাকচার আসে ততক্ষণ পর্যন্ত। তো আমি এখানে দিয়ে দিয়েছি ১ কাপ চানার জন্য ২ চামচ ময়দার সাথে আমি ১ চামচ ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে এই ময়দার মিশ্রণটাকে দুবারে আমি এই চানার সাথে অ্যাড করব, এবং হাতে সময় নিয়ে প্রায় ১০ মিনিটের মতো সময় নিয়ে আমি ময়দাগুলোকে খুব ভালো করে চানার সাথে মিশিয়ে নিব। এবং এখানে অনেকে একটা ভুল করে থাকেন যে চানাটাকে আগে হাত দিয়ে না মতেই ময়দাটাকে অ্যাড করেন, এটা একদমই করা যাবে না। চানাটাকে অবশ্যই আগে হাত দিয়ে ভালো করে মতে তারপর হচ্ছে ময়দাটাকে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে যখনই আপনি মাখাতে মাখাতে দেখবেন এরকম বল হয়ে গিয়েছে আর কোনো দিকে কোনো ফাটল নেই, তখনই বুঝবেন আপনার পারফেক্ট রসগোল্লা তৈরি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে সাইড থেকে এরকম করে সব চানাগুলোকে এক জায়গায় করে তারপর ছোট ছোট এরকম মাপ মতো করে কেটে নিচ্ছি, লেচি কেটে নিচ্ছি। এরকম করলে সবগুলো বলই সমান হবে। তারপর চলে যাব শিরাতে। এখানে শিরার জন্য আমি ৩ কাপ পানি ইউজ করব। এখানে হচ্ছে প্রথমেই ২ কাপ পানি আছে, এটা দেওয়ার পর আমি আরও ১ কাপ পানি এখানে অ্যাড করব। তারপর আমি এখানে ৩ কাপ পানির জন্য ৩ কাপ চিনি ইউজ করব, বা ৩ কাপ চিনির জন্য ৩ কাপ পানি। রসগোল্লার ক্ষেত্রে সবসময় হাফ হাফ করে ইউজ করতে হয়, তো আপনারাও এভাবে চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো হবে। এবং আমার এই রসগোল্লা কিন্তু নো ফেল রেসিপি। তো এখানে আমি প্রথমে ২ কাপ দেওয়ার পর আরও ১ কাপ চিনি এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি আগে চানার যে বলগুলো এগুলোকে বল আকৃতি দিয়ে দিচ্ছি, এবং আমার এই শিরাটা একটা বলক আসার পরে কিন্তু আমি সবগুলো বলকে একসাথে কিন্তু দিয়ে দিব, কোনোটা আগে পরে দেয়া যাবে না, একসাথে দিতে হবে। দেওয়ার পর আমি সাথে সাথে ঢাকনা দিয়ে দিব। আর এই পর্যায়ে আপনার চুলার হিটটা একদমই ফুল থাকবে, মানে আপনার চুলার যে সর্বোচ্চ হিটটা আছে ওইটাই দিতে হবে, এবং ২ মিনিট পর এরকম করে জাস্ট এটাকে নেড়ে দিবেন যাতে একটার সাথে একটা লেগে না থাকে। তারপর হচ্ছে আরও ২ মিনিট পর আমি হালকা হাতে মধ্যে একটা স্প্যাচুলা দিয়ে এরকম ঘুরিয়ে দিচ্ছি। মিষ্টির গায়ে কিন্তু টাচ করা যাবে না, তাহলে মিষ্টি ভেঙে যেতে পারে। তারপর আরও ২ মিনিট পর আমি আবারও নেড়ে দিব। এরকমভাবে ২ মিনিট পর ১০ মিনিটের ভিতরে কিন্তু ২ মিনিট পর নাড়তে হবে। আর পাশে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। একদম ১০ মিনিট পর আমি এটাতে গরম পানি অ্যাড করব, টাটকা ফুটন্ত গরম পানিটা। ১০ মিনিট পর আপনারা দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু একদমই দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি এখানে কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করিনি, এমনিতেই কিন্তু আমার রসগোল্লার বলগুলো একদমই দ্বিগুণ হয়ে গিয়েছে।
তো 10 মিনিট পর আমি এখানে 1 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর আমার এই চামচটা 4 বার দিলে 1 কাপ হয়ে যায়। তো আপনারা 1 কাপের মতো দিবেন, এর চেয়ে বেশি প্রথমবারে দিবেন না। 10 মিনিট পর 10 মিনিট আগে কিন্তু 10 মিনিটের আগে কোনোভাবে আপনারা এখানে পানি এড করতে পারবেন না। তো এভাবে করে আরও 10 মিনিট পর আমি আবারও 1 কাপ ফুটন্ত গরম পানি এটার মধ্যে দিয়েছি। এভাবে করে আমি মোট 2 বার গরম পানি এটাতে অ্যাড করেছি এবং শিরাটাকে অবশ্যই পাতলা রাখতে হবে। শিরাটা ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টির ভেতরে সেদ্ধ হবে না, একদমই কাঁচা থেকে যাবে এবং মিষ্টিটা অনেক বেশি শক্ত হবে। যত পারেন আপনাদের শিরাটাকে অনেক বেশি পাতলা রাখার চেষ্টা করবেন। তো এভাবে আমার রসগোল্লা হতে গড়ি ধরে টাইম লেগেছে মোট 25 মিনিট। 25 মিনিটের উপরে আসলে রসগোল্লা সময় নেয় না। তো আপনারা যদি মনে করেন যে আর একটু সময় রাখবেন, আপনারা 30 বা 35 মিনিট রাখতে পারেন। একদমই সফট হয়ে গিয়েছে আমার মিষ্টিটা। এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিটা হয়ে গিয়েছে কিনা। এখানে আমি 25 মিনিট মিষ্টিটাকে জাল করে নিয়েছি, এর ভিতরে 2 বার পানি অ্যাড করেছি। তো মিষ্টিটা হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি একটা যে কোনো একটা বাটির মধ্যে ঠান্ডা পানি নিব, একদমই ঠান্ডা পানি নেয়ার পরে হচ্ছে আমি একটা মিষ্টিকে ওই পানিটার মধ্যে ছেড়ে দিব। এই পানিটার মধ্যে মিষ্টিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে যদি আপনার মিষ্টিটা একদম নিচে গিয়ে চলে যায় তাহলে বুঝে নেবেন যে রসগোল্লা হয়ে গিয়েছে। আর যদি মিষ্টিটা বেশি থাকে তাহলে আরও 5 মিনিট আপনারা এটাকে জাল দিয়ে নেবেন। তো আমার মিষ্টিটা প্রাথমিক পর্যায়ে কিন্তু একটু বেশি ছিল, যার জন্য এটাকে আমি আরও 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি এবং পরবর্তীতে এটা ডুবে গিয়েছে। মানে ডুবে যাওয়ার পরও আমি হচ্ছে যাতে কোনো ধরনের কাঁচা ভাব থেকে না যায় তার জন্য আমি আরও 5 মিনিট সেদ্ধ করেছি। তো আপনারাও এভাবে করতে পারেন এবং আমার মিষ্টিটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এবং গরম গরমই আপনাদেরকে আমি খেতে দেখাচ্ছি এটা কি পরিমাণ ইয়াম্মি আর সফট হয়েছে। এটা কিন্তু একদমই গরম থাকতে আমি আপনাদেরকে কেটে দেখিয়েছি, একদমই সফট। আর এখন হচ্ছে আমি একদম পরের দিন সকালবেলা চলে আসলাম মিষ্টিকে নিয়ে। এটা কিন্তু একদমই ঠান্ডা, তারপরেও কী পরিমাণ সফট হয়েছে আপনাদেরকে আমি এখনই দেখাচ্ছি। তো আপনারা কিন্তু রমজানে এভাবে বানিয়ে পরিবারকে সারপ্রাইজ করতে পারেন। দেখুন কি সুন্দর একদমই বাংলাদেশি রসগোল্লা। তো আমার এই রসগোল্লাটা কিন্তু সবাই পছন্দ করে, এটা আমার বিজনেস রেসিপি, আপনাদের জন্য শেয়ার করে দিলাম। তো কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।